শ্রীময়ী, সরি ডাক্তারবাবু, একটু ইমোশনাল হয়ে গেছে। হ্যাঁ শোনো, আমাদের এবার উঠতে হবে, হয়ে গেছে কাজ, চলো আমরা বাইরে যাই। আচ্ছা ডাক্তারবাবু, আপনার ফিসটা যদি বলেন আমি তাহলে বাইরে রিসেপশনে গিয়ে দিয়ে দেবো। আর সেসব পরে হবে, আগে রিপোর্টগুলো করে আনুন না, আজকে আপনাদের ফিস দিতে হবে। না 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 না, শুনুন না, ফিস আপনাকে নিতে হবে, এখনই নিতে হবে, তুমি এখনই দাও তো, নইলে কাজ হবে না ডাক্তারবাবু, আপনি প্লিজ টাকা নিন। ঠিক আছে, পরের দিন রিপোর্টগুলো আনুন, সেদিন না হয় নেব। দেখলেন তো, আপনি আমাকে ঋণে বেঁধে ফেললেন। এইটুকু ঋণ না হয়ে থাকলো, আপনার কাছে তো অনেক মানুষের অনেক ঋণ আছে, আপনি না হয় আমার কাছে এইটুকু ঋণই থাকলেন। ভালো বলেছেন। ঠিক আছে ডাক্তারবাবু, আজ উঠি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। থ্যাংক ইউ। আপনি একটু শুনবেন? আমি? হ্যাঁ, আপনারা আসুন, উনি যাচ্ছেন। আচ্ছা আচ্ছা চলো। হ্যাঁ ডাক্তারবাবু বলুন। বলছি, একদম ভেঙে পড়বেন না, মনে জোর রাখবেন। এই সময় মনে জোর রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি, আপনার নিজের জন্যও বটে আর ওনার জন্যও বটে। উনি হয়তো সেটা প্রকাশ করছেন না, মনে মনে উনি হয়তো আপসেট হয়ে যাবেন আপনাকে কাঁদতে দেখলে, তাই হয়তো উনি শক্ত থাকার চেষ্টা করছেন। তার মানে তো এই নয় যে উনি যতটা চেষ্টা করছেন ততটা শক্ত থাকতে পারছেন। তাই আপনি পাশের লোক, আপনাকে সব থেকে বেশি শক্ত থাকতে হবে। আপনি সবসময় মনে রাখবেন, আপনি এই লড়াইটাতে হারবেন না, আর ওনাকেও এই লড়াইতে হারতে দেবেন না। তাহলে দেখবেন অর্ধেক যুদ্ধ ওখানেই শেষ হয়ে গেছে। আপনার কথা আমি মেনে চলবো ডাক্তারবাবু, আমি মেনে চলার চেষ্টা করব। জানি এই অবস্থায় এরকম কথা আমার পক্ষে বলে দেওয়া সম্ভব, কিন্তু যার ভেতরে ঝড়টা চলছে তার পক্ষে সামলানো যে কতটা কঠিন সেটাও জানি। কিন্তু তবু আমি আপনাকে বলছি, আপনি চেষ্টা করুন, ঠিক পারবেন। ঠিক আছে, আপনি এবার আসুন। বাবা, I'm very disappointed with you. তুমি বললে তুমি সেদিনকে ফিরবে, ফিরলে না, থেকে গেলে, কোনো খবর দিলে না। কালকে অত রাত্রে ফিরলে। এটা প্রত্যেকটা বাড়ির একটা ডিসিপ্লিন আছে, একটা সিস্টেম আছে। যখন খুশি এলাম, যখন খুশি বেরোলাম, একরকম বললাম আর একরকম করলাম, এরকম করলে হয় না। বাড়িটাকে তুমি উচ্ছন্নে দিচ্ছ। আমি তো বুঝতে পারছি না, তুইও যদি এরকম করিস তোর বাবা থাকে কি করে বল দেখিনি। দিদি এত নাইট স্টে করছো দিনের পর দিন, বিয়েটা তো করে নিলেই পারো। তুমি কখন এলে? সেটা বড় কথা নয়, আমি যখনই এসে থাকি না কেন, এসে যে বিরাট স্বস্তিতে আছে এমনটা তো নয়, কারণ এসে থেকে তোমার মায়ের কেচ্ছা কাহিনী শুনছি, আর তুমিও তো কম পাল্লা দিচ্ছ না। আমি কথা বলছি তো। না মানে সেটা নিয়ে তো তুমি খুব ডিস্টার্ব ছিলে, আমারও খারাপ লাগছিল, এতদিন বাদে এলাম, তারপরেও। বাবা, ওখানে না ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল, আর আমি যে তোমাকে জানাবো, আসলে আমার ফোনে না চার্জ ছিল না একদম, চার্জ যে দেবো তারও উপায় নেই, ওদের পাওয়ার কাট হয়ে গেছিল। আমি বুঝতে পারছি তোমার ভীষণ টেনশন হয়েছে, আর সেটা স্বাভাবিক। আই এম রিয়েলি সরি। গাড়ি ছিল না, মানে গাড়ি তো চলছিল রাস্তায়, একটা হায়ার করে আসতে পারতে, টাকা না হয় তোমার পাপা দিত না। মানে আমি বলছিলাম যে একটা অসুস্থ লোক তোমার না আসা নিয়ে এতটা এনজাইটি করলো, তো সেটার একটা সুরাহা হতো। সেইটুকু টাকা আমি দিতে পারি জুনান্টি, সেটা বড় কথা না, বড় কথা গাড়ি পাওয়াটা। দিঠিমা, তোমার আসলে আসতে ইচ্ছে করছিল না বলো? আমি বলছিলাম এভাবে থাকাথাকির থেকে বিয়েটা করে নে না বাবা। আমি ওখানে এমনি সাত করে থাকি না ঠাম্মি, যখন কিছু বছর ঐতিহ্য ছিল না তখনও সাত করে থাকিনি ওখানে। ওখানে আমার চেম্বার আছে, সবাই জানে সেটা, আমাকে তাই একদিন আগে যেতে হয়, তারপর কাজ করে আমি ফিরি। তোমরা খুব ভালো করে জানো সবাই সেটা।
পাড়ার লোকে তো সেসব বোঝে না, তারা ভাবে হয়তো মেয়ে প্রতি সপ্তাহে 2 দিন করে বাইরে থাকে। আমাদের বাড়ি নিয়ে এখন সবাই চর্চা করে, বুঝতেই তো পারছিস। তোর মাই তো কাণ্ডগুলো বাঁধিয়ে গেছে, তার জন্যই বলা। আমরা টিকবো কি করে বল দেখিনি? বাড়িতে যারা থাকি তাদের তো সমস্যা, তাদের বাইরের কারোর কাছে মুখ দেখানোর উপায় থাকে না। নেক্সট দিন তুমি গাড়ি করে যাবে, বাড়ির গাড়ি নিয়ে যাবে, কাজ করবে, সে নিয়ে চলে আসবে। কেন বাবা, আমার ওখানে থেকে যাওয়াতে কি তোমার খুব আপত্তি আছে? হ্যাঁ, আপত্তি আছে। ওটা তোমার কাজের জায়গা, তুমি কাজ করতে যাও, কাজ করো। ওনাদের সঙ্গে তোমার চেনা পরিচিতি আছে, দেখা করো, চলে এসো। থাকার তো কোনো প্রয়োজন নেই। ওনাদের সঙ্গে যে শুধু চেনা পরিচিতি আমার নেই, সেটা তুমি জানো বাবা। এখনো অব্দি চেনা পরিচিতই, যখন সম্পর্ক তৈরি হবে তখন দেখা যাবে। আর যার সঙ্গে তুমি সম্পর্ক করতে যাচ্ছ সে কি করে সেটাও একবার ভেবে দেখো। সে তোমায় খাওয়াতে পারবে, তোমার দায়িত্ব নিতে পারবে? সারা জীবন তোমাকে রোজগার করতে হবে, শুধু নিজেরটা নয়, তার সংসারটাও চালাতে হবে। পারবে? এমন করে তুমি কোনোদিন বড় হয়েছ? পারবে তুমি মানিয়ে নিতে? আর তাছাড়া অনিন্দ, তুমি বা কি পরিচয় দেবে বলো? তোমার একমাত্র জামাই কি করে? হোয়াট ইজ হিজ ব্যাকগ্রাউন্ড? জেল খাটা আসামি। তুমি এই কথাগুলো বলছো জুনান্টি? কথাগুলো বলতে লজ্জা করছে না? আর আমার পাপা কি তার আগে থেকে এমন একজন মানুষের সাথে ঘর করছে না যে জেল খাটা আসামি? আরও একটা কথা, ও কিন্তু জেল খাটতে গিয়ে বেকসুর খালাস পেয়ে গেছিল। আর ও কেন জেল খাটতে হয়েছিল ওকে, সেটাও তোমার খুব ভালো করে জানা। আমি এই সমস্ত পুরনো কথা আর তুলতে চাই না। তুমি যে কথাগুলো বলছো তাতে তো পুরনো কথাগুলোই উঠে আসছে। নতুন কথা আর কি বলবো বলো? নতুন কথা আর কি আছে? আমি এই বাড়িতে কোনো রকম কোনো অশান্তি চাইছি না। আমি অশান্তি করছি না বাবা, কিন্তু আমাকে যদি এইরকম কথাগুলো বলা হয় তাহলে আমি এটার উত্তর দেবই। ও যাই হোক, তুমি কালকে ওষুধগুলো খেয়েছিলে? তোমার কি মনে হয় দিঠি, তুমি বাড়ি না থাকলে তোমার পাপার ওষুধ খাওয়া হবে না? না, আমি তো জানতাম না যে তুমি এসে গেছো। আর হ্যাঁ, পাপা সত্যিই নিজে থেকে মনে করে ওষুধ খায় না। আর ঠাম্মি তো কিছু বোঝেই না যে পাপাকে কখন কোন ওষুধটা দিতে হবে। যাই হোক পাপা, তোমার এখন একটা ওষুধ আছে, আমি বরং নিয়ে আসি ওষুধটা। তোমার সাত তাড়াতাড়ি ওষুধ দিতে কে বলেছিল? মেয়েটা আমাকে রোজ ওষুধ খাওয়ায়। না বাবা, ওষুধটা খেয়ে নাও তুমি। কষ্ট করে আবার নিয়ে এলে, খাইয়ে দিয়েছি তো মা। এত সকাল সকাল? হ্যাঁ, মানে তুমি আদৌ কবে আসবে, আদৌ আসবে কিনা, নাকি সকালে আসবে, বিকেলে আসবে, রাতে আসবে, এত তো আমাদের জানা ছিল না। আরে যাগে বাবা, একজন খাওয়ালেই তো হলো। পাপার মেডিসিনের দায়িত্ব কি এখন থেকে তাহলে তুমি নিচ্ছ? আমি যখন এ বাড়িতে ফিরে এসেছি আর তোমার পাপার দেওয়া একটা পরিচয় যখন আমার আছে, মিসেস চুন সেনগুপ্ত, তখন আমার স্বামীর দেখভাল আমি করবো, এটা অবভিয়াস। দেখভাল করার ইচ্ছে থাকলেই দেখভাল করা যায় না জুনান্টি। পাপার রেগুলার চেকআপের প্রয়োজন আছে, আর সেটা একজন ডাক্তার হিসেবে আমি করতে পারবো। সেরকম কোনো রিকোয়ারমেন্ট হলে আমি তোমায় জানাবো, কেমন? আর তুমি সেই রিকোয়ারমেন্টটা বুঝবে কি করে? আচ্ছা, এসব কথা থাক দিদি। আমার মনে হয় তুমি ওই গ্রামের চেম্বারটা এখন বন্ধ করে দাও। অতটা ডিস্টেন্স তোমাকে ট্রাভেল করতে হয়, অনেকটা জার্নি, নিশ্চয়ই স্ট্রেন হয়। সেই অনুযায়ী হয়তো টাকা পয়সা কি রোজগার করো আমি তো বুঝতে পারি না। জার্নি একটু হয়ে যায় সেটা ঠিক পাপা, কিন্তু গ্রামে কাজ করে আমি একরকম শান্তি পাই। আর তার থেকেও বড় কথা, ওখানে আমার চেম্বার খুব ভালো চলছে। তাই নাকি? তা দিঠিমা, তুমি এখন অব্দি একটা গাড়ি কিনতে পারলে না কেন গো? গাড়ি কিনতে চাইনি তাই গাড়িটা কিনিনি, চাইলে আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতেই পারি। বালাই সার দিঠি, সেকেন্ড হ্যান্ড কেন? তুমি চাইলে একটা আস্ত ফার্স্ট হ্যান্ড গাড়ি কিনতে পারবে, তোমাদের আছে তো। গৌরী সেন, ও আই এম সো সরি, রোহিত সেন, তুমি চাইলেই উনি তোমাকে একটা ফার্স্ট হ্যান্ড গাড়ি দিতে পারেন।
ওনার বাড়িতে না একটা ইয়া বড় টাকার গাছ আছে। ওনার যখন টাকার দরকার হয় উনি সেই গাছটা ধরে এরকম এরকম করে নাড়ান আর ঝরঝর ঝরঝর করে টাকা পড়ে। কেউ কখনো জানতে চায় না ওনার টাকার সোর্স কি, সব দোষ হয় আমাদের। উনি কোন পথে রোজগার করলেন কারোর মনে কোনো প্রশ্ন জাগে না। রোহিত আঙ্কেল কিভাবে রোজগার করেন সেটা নিয়ে আমার কোনো আগ্রহ নেই জুনান্টি, আর সেটা জানারও কোনো প্রয়োজন আমার নেই। কিন্তু আমি যে কারোর কাছে চেয়ে জিনিসপত্র নিই না সেটা তোমার জেনে রাখা ভালো। চাইলে কিন্তু আমি বাবার গাড়িটা চাইতেই পারতাম, চাইনি। বাবা আজকে নিজে থেকে বলেছে, তাও আমি সেই গাড়িটা নেব কি না আই উইল ডিসাইড। আরও একটা কথা, রোহিত আঙ্কেল কিন্তু ঐতিহ্যকে হেল্প করতে চেয়েছিলেন, আমি সেই প্রস্তাবটাও রিজেক্ট করেছি। ভবিষ্যতে যাতে ঐতিহ্যকে নিজের পায়ে দাঁড়ানো নিয়ে কারোর কাছ থেকে কোনো কথা শুনতে না হয় সেই জন্যই রিজেক্ট করেছি। তাই আমার সাথে যখন তুমি এরপর কথা বলবে একটু ভেবেচিন্তে কথা বলো।